সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষা প্রতিদিনে। আমি ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল। আপনারা জানেন যে আমরা নানা বিষয়ে কথা বলে থাকি আমাদের এই অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কণ্ঠনালীর রোগ। আপনারা জানেন যে কণ্ঠনালী আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা যে কথা বলছি এটা কণ্ঠনালীর মাধ্যমে হচ্ছে। তার মানে আজকে আমাদের অনুষ্ঠানেও আমরা যে আলোচনাগুলো করছি সেখানেও কিন্তু কণ্ঠনালীর প্রয়োজনীয়তা রয়েছে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে যে অতিথি আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল করিম মিঠু, তিনি সহকারী অধ্যাপক, হেড নেক সার্জারি ডিভিশন, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট। ডক্টর আব্দুল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা শুরুতেই জানতে চাই যে আমরা কণ্ঠনালীর রোগ নিয়ে কথা বলছি, কিন্তু কণ্ঠনালী যে অঙ্গটি এটি আসলে কোথায় থাকে বা কোথা থেকে কতটুকু পর্যন্ত? ধন্যবাদ ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল। কণ্ঠনালী বা ইংরেজিতে যেটাকে আমরা বলি ভোকাল কর্ড, ভোকাল কর্ড থাকে সাধারণত আমরা বলি শ্বাসনালীর উপরিভাগ বা ল্যারিক্স যেটাকে ইংলিশে বলে, অথবা আমরা ভয়েস বক্স বলি অনেক সময়। এখানে হলো দুইটা অনেকটা তারের মতো দেখতে দুইটা থাকে, যন্ত্র থাকে, যেটাকে আমরা বলি ভোকাল কর্ড। এটা সাধারণত শ্বাসনালীর উপরিভাগে সাধারণত থাকে। আমরা যে কথা বলি এই কথা বলাটা পুরোপুরি নিয়ন্ত্রিত হয় এই ষড়যন্ত্র বা ভোকাল কর্ডের মাধ্যমে। আচ্ছা, এখানে কি কি রোগ, কি কি ধরনের রোগ হতে পারে? এখানে সাধারণত হয় দেখা যায় যে অনেক সময় অনেকের গলার স্বরটা বসে যায়। নর্মালি সে যেভাবে সাধারণভাবে সে যেভাবে কথা বলে সেভাবে কথাটা না আসে, কথাটা একটু পরিবর্তন হয়ে আসে, যেটাকে আমরা অনেক সময় বলি হাস্কি ভয়েস বা চেঞ্জ অফ ভয়েস, ফ্যাসফ্যাসে গলা, যেটা হলো ফ্যাসফ্যাসে গলা হয়। এটা সাধারণত অনেক সময় যেটা ইনফেকশন বা প্রদাহের জন্য হতে পারে বা ল্যারিনজাইটিস বলি যেটাকে আমরা, এটা সাধারণত অনেক সময় ঠান্ডা সর্দির জন্য হয়। আর অনেক সময় এই গলার স্বর পরিবর্তন হয় যারা একটু উচ্চস্বরে কথা বলে। এখন কারা সাধারণত উচ্চস্বরে কথা বলে? আমরা সাধারণত দেখি অনেকে বাচ্চাদের সাথে উচ্চস্বরে অনেক মা বাবা কথা বলে, বা অনেক বাচ্চা আছে যখন কানে কম শুনে তখন তাদের সাথে একটু উচ্চস্বরে মা বাবা একটু কথা বলতে হয়। অথবা ফ্যামিলিতে কেউ আছে কানে কম শুনে, বিশেষ করে বয়স বাড়লে অনেকের বয়স্কজনিত কারণে বধিরতা হয়, ওই জন্য আশেপাশের লোকজন তার খুব উচ্চস্বরে কথা বলতে হয়। মানে উচ্চস্বরে কথা বলার পর আরেকটা হলো যারা হলো স্ট্রিট ভেন্ডর বা রাস্তায় যারা হকার করে এবং যারা প্রতিনিয়ত এই গলার স্বর নিয়ে কাজ করে, স্বর ব্যবহার করতে হয় শিক্ষক, এবং যারা হলো বক্তৃতা দেয় বিভিন্ন জায়গায়, রাজনীতিবিদ, এবং যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মোটিভেট প্রোগ্রাম করে, অর্থাৎ স্বরনালী যত বেশি ব্যবহার করা হয় ওই সব ক্ষেত্রে সাধারণত গলার স্বরটা পরিবর্তন হতে পারে। এটাকে আমরা নর্মালি বলি, এটা ভয়ের কিছু না, এটাকে আমরা বলি নর্মাল প্রদাহ, যেটা ল্যারিনজাইটিস, যেটা ওইটা ইনফেকশনের জন্য। আরেকটা হলো অথবা বেশি বেশি গলার স্বর পরিবর্তন করার জন্য। আরেকটা ক্ষেত্রে হয় অনেক সময় এই ভোকাল কর্ডে বা স্বরযন্ত্রে কিছু অসুখ হয়। এই অসুখ ভালো হতে পারে, খারাপও হতে পারে, মানে ক্যান্সার হতে পারে, অনেক সময় ক্যান্সার ছাড়াও কিন্তু হতে পারে। তার মানে কি ছোট দানাকৃতির হয়, যেটাকে আমরা পলিপ বা নোডিউল বলি স্বরনালীতে। তখন আমাদের সাধারণত কি হয়, কথা বলার সময় আমাদের স্বরনালীগুলো প্রচন্ড ভাইব্রেশন হয়, খুব মানে সেকেন্ডের মধ্যে অনেক ভাইব্রেশন হয়। ওই ভাইব্রেশন মোডটা তখন নষ্ট হয়ে যায় কোনো টিউমার বা কোনো পলিপ হলে। তো এই জন্য গলার স্বরটা পরিবর্তন হতে পারে সাধারণত। তো আমরা যেটা বলি, কারো যদি গলার স্বর সাধারণত 20 দিনের বেশি বা 2 সপ্তাহের বেশি যদি পরিবর্তন থাকে, এটা গুরুত্ব সহকারে চিকিৎসা করানো উচিত। আচ্ছা, এই রোগগুলো মানে কেন হয় বা এটার কি কোনো কারণ আছে নির্দিষ্ট? নির্দিষ্ট কারণ যদি আমি বলি, ওই যেটা প্রদাহ বা ইনফ্লামেশন, এটা তো গলার স্বরটা বেশি ব্যবহার করার জন্য, বা আমরা যেটা বলি ওভার ইউজ, অতিরিক্ত ব্যবহার, অথবা মিস ইউজ যেটা বলি অপব্যবহারের জন্য হয় সাধারণত। এখন অনেকে আছে খুব উচ্চস্বরে কথা বলে, এবং অনেকের পেশাটাও কিন্তু উচ্চস্বরে না বললে আশেপাশের লোকজন শুনবে না, এটার জন্য হতে পারে। আরেকটা হতে পারে হলো যেটা হয় সাধারণত স্মোকিংয়ের জন্য হয়, বেশিরভাগ ক্ষেত্রে স্মোকিংয়ের জন্য হয়। এবং স্মোকিংয়ের জন্য যেটা হয় সাধারণত আমরা তাকে ওই ভোকাল কর্ড নোডিউল বলি, দানাকৃতি যেটা হয়, কিন্তু বেশি ধূমপান করলে, হ্যাঁ বেশি ধূমপান করলে। আর খুবই কম ক্ষেত্রে একটা ভাইরাসের জন্য হতে পারে, যেটাকে আমরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলি, এটা একটা। আরেকটা অসুখ আছে, অনেক সময় আমরা হয় কি বেশিরভাগই আমরা রাতের বেলা খাওয়া দাওয়া করে সাধারণত আমরা ঘুমাতে চলে যাই,
এবং ভরা পেটে সারাদিন পরিশ্রম করে ভরা পেটে খাওয়া দাওয়ার পর আমরা ঘুমাতে চলে যাই। এতে হয় কি রাতে বিপাক প্রক্রিয়াটা একটু কমে যায়। তখন হয় আমাদের পাকস্থলী থেকে আমাদের যে পাচক রসগুলা ওগুলা উপরের দিকে উঠতে থাকে, মানে ঠিক স্বরনালীর নিচেই হলো অন্ননালীর অবস্থান। তখন এই প্রতিনিয়ত এই স্বরনালীকে বা ভোকাল কর্ডকে ইনফ্লামেশন করতে থাকে বা প্রদাহ করতে থাকে। তখন এই সময় অনেক সময় এই গলা স্বর, এদের গলা স্বর পরিবর্তন হয়ে যায়। সাধারণত এই সমস্ত কারণেই গলা স্বরের পরিবর্তন ঘটে। আচ্ছা, এটা মানে কোন বয়সে বেশি হয়? এরকম নির্দিষ্ট কোনো বয়স আছে নাকি? না, এখন আমি যদি ধরে যে প্রদাহের জন্য হচ্ছে তাহলে তো যে কোনো বয়সে হতে পারে, এটা কোনো নির্দিষ্ট কোনো বয়স নাই। আর সাধারণত পলিপ সাধারণত একটু বয়সের লোকজনের হয়, আর ক্যান্সার সাধারণত কম বয়সের লোকজনের হয় না। বেশিরভাগ হলো 50, 55 বা 45 বছর পরে হয় সাধারণত এই ক্যান্সারগুলা, এবং ক্যান্সারগুলো বেশিরভাগ ক্ষেত্রে হলো পুরুষ লোকদের হয়। আচ্ছা, স্মোকার বা অ্যালকোহলিক যারা, তাদের ক্ষেত্রে বেশি হয়, ধূমপান যারা করে তাদের ক্ষেত্রে বেশি হয় এই রোগগুলা। আচ্ছা। আপনারা তো মানে সরকারি হাসপাতাল বলেন বা প্রাইভেট চেম্বার বলেন, এই ধরনের রোগী দেখেন। এই রোগটা কি আমাদের দেশে প্রকোপটা কেমন? মানে অনেক রোগী কি আপনারা পাচ্ছেন? আমরা প্রতিনিয়ত আমাদের প্র্যাকটিসে বা আমাদের যে আমরা আউটডোর পেশেন্ট ডিপার্টমেন্ট বলি বা বহির্বিভাগে যে আমরা সরকারি হসপিটালে রোগী দেখি বা অন্তর্বিভাগে যে রোগী দেখি, বিশেষ করে পুরুষ রোগী আমরা কিন্তু অনেক রোগী পাই। স্বরনালী ক্যান্সার নিয়ে আমরা কিন্তু অনেক রোগী পাই। স্বরনালী ক্যান্সার ছাড়াও কিন্তু স্বরনালীতে যে ছোট্ট দানাকৃতির বা পলিপ নিয়ে আমরা কিন্তু বেশ রোগী পাই, আমরা অনেক রোগী পাই কিন্তু আমরা। আচ্ছা, ষড়যন্ত্রে এখন একটা একটা করে রোগের কথায় যদি আসি, যে আপনি যেটা বলছিলেন যে ল্যারিনজাইটিস বা স্বরযন্ত্রের প্রদাহ বা কণ্ঠনালীর প্রদাহ, এটা তো খুব কমন একটা রোগ। তো এইটা নিয়ে আমরা যদি শুরু করি, যে এটা আপনি বলেছেন কাদের হয়, কিন্তু এটার লক্ষণটা কি? মানে কিভাবে মানুষ বুঝবে যে তার স্বরযন্ত্রে প্রদাহ হচ্ছে? বুঝবে যে গলার স্বরটা পরিবর্তন হয়ে যায়, ফ্যাসফ্যাসে গলার স্বর কথা আসবে, সেই বুঝবে যে এই জন্য তার কোনো কারণে প্রদাহ হয়েছে, অথবা কোনো কারণে স্বরনালীতে তার রোগাক্রান্ত হয়েছে। গলার স্বর পরিবর্তন হলে এটাকে গুরুত্ব সহকারে দেখতে হবে, এবং এই গলার স্বর পরিবর্তন যদি 2 সপ্তাহের বেশি হয় তাহলে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে, এবং এটার কারণ নির্ণয় করতে হবে কেন গলার স্বরটা পরিবর্তন। এটা কি শুধুমাত্র প্রদাহের জন্য, নাকি গলার স্বরের অপব্যবহারের জন্য, উচ্চ স্বরে কথা বলার জন্য? তখন কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে দেখতে হয় সাধারণত যে না, কি কারণে গলার স্বরটা পরিবর্তন হচ্ছে। তো এই জন্য আমরা সাধারণত বলি 14 দিনের বেশি কারো গলার স্বর পরিবর্তন, এটা অবশ্যই গুরুত্ব সহকারে আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, আর হচ্ছে যে যদি কারোর স্বরযন্ত্রের প্রদাহ হয়, তো সেক্ষেত্রে এটা চিকিৎসাটা কি? এটা কি চিকিৎসায় খুব জটিল কিছু কিনা? না, খুব জটিল কোনো কিছু না, এটা আমাকে কারণটা দেখতে হবে, কি কারণে স্বরযন্ত্রে প্রদাহ হয়েছে। যদি মনে হয় যে না, এটা আমাদের গলার স্বরের অপব্যবহারের জন্য বা উচ্চ স্বরে কথা বলার জন্য, তাহলে এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বিরত থেকে কিছুদিন যদি আমরা ভয়েস রেস্ট বলি বা গলার স্বরকে যদি আমরা কিছুদিন বিশ্রাম দিই বা নিচু স্বরে কথা বলি অথবা স্বাভাবিক স্বরে কথা বলি, সাধারণত চলে আসে, গলার স্বরটা স্বাভাবিক অবস্থা চলে আসে। আবার অনেক সময় আমি যেটা বললাম, ওই যে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ যেটাকে বলে মেডিকেল ভাষায়, খাবারটা উপরের দিকে চলে আসে, তখন আমাদের নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হয়। নিয়ম হলো রাতে খুব ভরা পেটে খাওয়া যাবে না, এবং ঘুমানোর অন্তত 2 ঘন্টা আগে খাওয়া দাওয়া আমাদেরকে শেষ করতে হবে, যাতে খাবারটা উপরের দিকে উঠে না আসে। এবং যাদের এই সমস্যা হয় তাদের অনেক সময় আমরা গ্যাসের ওষুধ দিই, বা যাতে খাবারটা উপরে না উঠে আসে এই জন্য আমরা কিছু ওষুধপত্র দিই এবং নিয়ম কানুন দিয়ে দিই। এই ক্ষেত্রে তারা মোটামুটি ভালো হয়ে যায়। জি, আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ঠান্ডা লাগলে আমাদের যে গলা বসে যায়, সেটা কি আসলে এই আপনি এখন যেটা বলছেন এই রোগের অংশ, নাকি এটা আলাদা? না, ষড়যন্ত্রে প্রদাহ তো স্বাভাবিক, এই রোগেরই একটা অংশ। এমনি আমাদের ঠান্ডা লেগে যে গলা বসে যায়, সেটাও আসলে এটা এবং খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না। এটা সাধারণত ঠান্ডা লাগলে হয় 2-3 দিন 4 দিন হয়ে আবার দেখবে যে নর্মাল হয়ে যাচ্ছে গলা স্বরের। আচ্ছা, এবারে আসি যে আপনি বলছিলেন যে ছোট ছোট দানা বা পলিপ এগুলো হয় ভোকাল কর্ডে, তো এটা কেন হয় বা কিভাবে হয়?
এটা হতে পারে যারা খুব বেশি গলার স্বরকে অপব্যবহার করে, খুব উচ্চ স্বরে কথা বলে, অথবা খুব উচ্চ স্বরে যারা বক্তৃতা করে, অথবা অনেক সময় যারা সিঙ্গার মানে গায়ক গায়িকা যারা গান গায়, তাদের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। এই জন্য আমরা বলি সবসময় খুব বেশি গলার স্বর অপব্যবহার করা যাবে না। একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত গলার স্বর ব্যবহার করতে হবে, এর চেয়ে উচ্চ স্বরে কথা বলা যাবে না। এইসব ক্ষেত্রে সাধারণত এইসব নিয়ম কানুন মানলে সাধারণত এই গলার স্বরের অত পরিবর্তন হয় না। এখন দেখা যায় যদি গলার স্বর পরিবর্তন হয়, আমি বারবারই একটা কথার উপর জোর দিই যে 14 দিনের বেশি হলে আমরা যদি পরীক্ষা করে দেখি যে না এটা শুধুমাত্র নর্মাল প্রদাহের জন্য, তাহলে আমরা খুবই সামান্য কিছু ওষুধ এবং নিয়ম কানুন দিয়ে ভালো হয়ে যায়। কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, গলার স্বরনালীতে বা ভোকাল কর্ডে যদি কোনো পলিপ হয় বা দানাকৃতি নোডিউল হয়, তাহলে সাধারণত অনেক সময় এটা আসলে এইসব চিকিৎসাতে হয় না। অনেক সময় সাধারণত অপারেশনের দিকে আমাদের যেতে হয়। তবে এখন আমরা কিভাবে বুঝবো এই যে স্বরনালীতে কোনো অসুখ হয়েছে কিনা? আমরা সাধারণত একটা পরীক্ষার মাধ্যমে আমরা সাধারণত বুঝি, এবং পরীক্ষাটা এখন আমি বলবো সারা বাংলাদেশের ইভেন উপজেলা লেভেলেও কিন্তু এই পরীক্ষাটা অ্যাভেলেবল, যেটাকে আমরা বলি ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি বা সংক্ষেপে বলে FOL। এবং রুগীরা অনেক সময় এসে বলে আমার FOL না বলে ফল টেস্ট করতে হবে। সিম্পল একটা নাক দিয়ে আমরা চিকন একটা পাইপ দিয়ে আমরা স্বরযন্ত্রটা বা ভোকাল কর্ডটা আমরা কম্পিউটার মনিটরে বা টিভির মনিটরে আমরা দেখি, তখন আমরা স্বরনালীর বিভিন্ন মুভমেন্ট এবং স্বরনালীতে কোনো অসুখ হয়েছে না খুবই স্বাভাবিকভাবে এবং খুবই স্বল্প খরচে, ইভেন সরকারি হাসপাতালে তো একদমই খরচ নাই বললেই হয়, আমরা নির্ণয় করে ফেলতে পারি। এবং এটার জন্য আলাদা কোনো প্রস্তুতিও লাগে না যে খালি পেটে আসতে হবে বা কোনো কিছু, মানে জাস্ট হলো বহির্বিভাগের রুগী আসতে আমরা যেভাবে মাথায় হেডলাইট দিয়ে টর্চ লাইট দিয়ে দেখি, টর্চ লাইট দিয়ে অনেকটা দেখার মতো, মানে খুবই স্বল্প খরচে খুবই কম সময়ে আমরা রোগ নির্ণয় করে ফেলতে পারি সাধারণত এই ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপির মাধ্যমে। এবং এটাতে ভয়ের কোনো কিছু নাই। ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি পরীক্ষার মাধ্যমে আমরা যখন রোগ নির্ণয় করি। এবং চিকিৎসা তো আপনি বললেন যে এটাতে অধিকাংশ ক্ষেত্রে সার্জারি বা অপারেশন প্রয়োজন হয় না, অধিকাংশ ক্ষেত্রে প্রদাহ হলে কখনো সার্জারি লাগে না। যদি পলিপ হয়, অনেক সময় ছোট্ট দানাকৃতির থাকে, ছোট্ট দানাকৃতির থাকলে আমরা সাধারণত কনজারভেটিভ চিকিৎসা দিয়ে দিই, খুব স্বল্প কিছু ওষুধ দিই, কিছু নিয়ম কানুন দিই, অথবা খাবার যাতে উপরের দিকে উঠে না আসে আমরা ওই কথা বলি এবং ফলো আপে রাখি, সাধারণত ওইগুলা ভালো হয়ে যায়, অপারেশন লাগে না। কিন্তু যদি একটু বড় হয়, পলিপটা একটু বড় হইতেছে বা নোডিউলটা বড় হয়েছে, তখন কিন্তু অনেক সময় অপারেশনে যেতে হয়। এবং এই অপারেশনও আমাদের দেশে খুবই ভালো অপারেশন হয়, খুবই ভালো, বাইরে থেকে কাটাছেঁড়া না করে ভিতর দিক দিয়ে আমরা কিন্তু অপারেশন করি, ভিতর দিক দিয়ে আমরা অপারেশন করি, এবং এই সমস্ত যন্ত্রপাতি আমাদের দেশে আছে। এবং এখন তো আমরা এই অপারেশনে অনেক সময় আমরা লেজারও ব্যবহার করি, লেজার ব্যবহার করে আমরা সুন্দর করে যেখানে পলিপটা হয়েছে আমরা পলিপের গোড়া দিয়ে সুন্দর করে কেটে নিয়ে আসি, একদম যতটুকু কাটার দরকার। কারণ স্বরযন্ত্র বা ভোকাল কর্ডটা খুবই অল্প কতটুকু জায়গায় জুড়ে, এই জন্য এটা অসুখটা সারানোর সময় বা অসুখটা রিমুভ করার সময় আমাদেরকে খুব সাবধানে সরাইতে হবে বা অপারেশন করতে হবে, যাতে নর্মাল কোষগুলা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। তখন আমরা ছোট্ট একটা অপারেশন করে ফেলি। এই অপারেশনটা সাধারণত অজ্ঞান করেই করতে হয়। তারপর অপারেশন করে আমরা এবং অপারেশনের পরে আমরা সাধারণত যেটাকে বলে হিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষা বা প্যাথোলজিক্যাল পরীক্ষা করে, বায়োপসি করে আমরা দেখি এটা আসলে খারাপ অসুখ না ভালো অসুখ, ভিতরে কোনো ক্যান্সার আছে কিনা। হ্যাঁ, আমরা সাধারণত দেখি, যদি ক্যান্সার না থাকে তাহলে আসলে আর কিছুই করার দরকার না। ক্যান্সার হলে তখন হয়তো অন্য চিকিৎসা বা পরবর্তী করণীয় আমাদেরকে নির্ধারণ করতে হবে। জি, আপনি তো বলেই ফেললেন যে ক্যান্সার প্রসঙ্গটাই হয়তো আমরা এখন আনতাম। এবার একটু আসি যে ভোকাল কর্ডের ক্যান্সার বা স্বরযন্ত্রের যে ক্যান্সারগুলো হয়, কি কি ধরনের ক্যান্সার হতে পারে এখানে? ভোকাল কর্ডে ক্যান্সার সাধারণত মানে আমরা যদি বলি উপসর্গ ক্যান্সার এবং মানে ক্যান্সার ছাড়া সাধারণত একই টাইপের, ওই সবাই একটা জিনিস নিয়ে আসে স্বরনালীতে, সবাই হলো গলার স্বর পরিবর্তন। তাহলে তো এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে যেহেতু ঠান্ডা লাগলেও গলার স্বর পরিবর্তন হয়ে যেত, অনেকে হয়তো ভাবতে পারে যে আমার তো মাঝে মাঝে ঠান্ডা লাগে সুতরাং এটা কোনো সমস্যা না।
এই জন্য আমি বলবো 2 সপ্তাহ বেশি যাদের গলার স্বর পরিবর্তন, একটু বয়সী যারা ধূমপান করে তাদের ক্ষেত্রে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এই মানে এটাকে হালকাভাবে নেওয়ার কিছু হালকাভাবে নেওয়ার কিছু নাই। এবং আমি বলছি যে এটা আসলে খুব একদম আসতে আমরা যে বহির্বিভাগের রোগী দেখি খুব তাড়াতাড়ি আমরা কিন্তু নির্ণয় করে ফেলতে পারি এটা কি কোনো খারাপ অসুখ হয়েছে কিনা, ক্যান্সার হয়েছে কিনা। এখন যদি আমরা পরীক্ষাটা করে যদি কোনো পলিপ বা কোনো নোডিউল পাই, কোনো দানাকৃতি কিছু পাই, তখনও অনেক সময় একটু সন্দেহ মনে হয় আমাদের চোখে দেখে। যারা আমাদের এটা নিয়ে কাজ করে তারা কিন্তু কিছুটা সন্দেহ করে যে না এটা ক্যান্সার হতে পারে বা ক্যান্সার ছাড়া হতে পারে। তখন ওই যে ছোট্ট একটা অপারেশন করে যখন কোষটা পরীক্ষা করা হবে, বায়োপসি করা হবে, তখনই নির্ণয় করা হবে আসলে এটা ক্যান্সার কি ক্যান্সার না। জি, আরেকটা বিষয় হচ্ছে বায়োপসির ব্যাপারে আমাদের সবসময় দেখা যায় যে রোগীদের একটা ভয় কাজ করে। যখনই বলা হয় যে আপনার একটা বায়োপসি করা লাগবে, তখনই তারা মনে করে যে না থাক বায়োপসি করবো না। বায়োপসির বিষয়ে কি আসলে এখানে স্বরনালীতে যে বায়োপসি আপনারা করেন সেটা কি কোনো ব্যথা পায় রোগী বা না, কষ্টকর কিছু? ষড়যন্ত্রে কোনো কিছু করতে হলে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু একদম পুরো শরীর অজ্ঞান করে সাধারণত অজ্ঞান করে কিন্তু আমরা বায়োপসি নিয়ে আসি এবং খুব বেশি সময়ও লাগে না কিন্তু এই বায়োপসিটা করতে। যেহেতু অজ্ঞান করে আমরা সাধারণত একদিন হসপিটালে থাকলে হয়, সাধারণত ওই রাত থেকে পরের দিন সেই চলে যেতে পারে এবং হয়তো কিছুদিন তার কিছু নিয়ম কানুন মানতে হয়, গলার স্বরটা যাতে স্বাভাবিক স্বরে থাকে, খুব উচ্চ স্বরে সে যাতে কথা না বলে। তো এই বায়োপসির জন্য আমি বলবো এটা আসলে খুব ভয়ের কোনো কিছু নাই। বায়োপসিটা বরং ভালো জিনিস, তার সন্দেহটা পুরোপুরি দূর হয়ে যাচ্ছে আসলে খারাপ অসুখ কিনা বা অন্য কোনো চিকিৎসা করতে হবে কিনা নাকি এটা নিয়ে আসলে চিন্তা করার কোনো কিছু না। তো আমি রোগীদেরকে বলবো আসলে বায়োপসি নিয়ে আতঙ্কিত না হয়ে যদি কোনো ডাক্তার বা কোনো চিকিৎসক বা কোনো কনসালটেন্ট যদি আপনাকে পরামর্শ দেয় যে না আপনার এখানে একটা পলিপ বা নোডিউল হয়েছে, আপনাকে বায়োপসি করতে হবে, আপনি আমার কাছে মনে হচ্ছে আপনি রাজি হয়ে গিয়ে করে ফেলানো ভালো। আর আরেকটা ব্যাপার, আমরা যে ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি করি ওখানে সবচেয়ে সুবিধা হলো আমরা চাইলে রুগীকে কিন্তু ওই তার ভিডিওটাও দিয়ে দিতে পারি। আচ্ছা, এবং আমরা ইমেজগুলা মানে ছবিগুলো আমরা একটা এন্ডোস্কোপি রিপোর্টের মধ্যে আমরা কিন্তু দিয়ে দিই, রোগীও দেখতে পায় যে না তার স্বরনালী এটা স্বরনালীতে এই সমস্যা, সে নিজ চোখে কিন্তু দেখতে পারে। এটা একটা সুবিধা, রোগীও কনভিন্স হয় যে একটা পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য। আচ্ছা, এখন কারো যদি ক্যান্সার হয়েই যায় তো সেই ক্ষেত্রে এটার চিকিৎসা কি অ্যাভেলেবল কিনা বা চিকিৎসা? সাধারণত ষড়যন্ত্রের ক্যান্সারের অনেক রোগী আমাদের সারা দুনিয়াতে অনেক রোগী, তবে ষড়যন্ত্রের ক্যান্সার না শুধু যে কোনো অসুখেই খুব তাড়াতাড়ি রোগীরা আসতে পারে। কেন আসতে পারে? কারণ ষড়যন্ত্রে কিছু হলে কিন্তু বোঝা যায়, উপসর্গটা চলে আসে, গলার স্বরটা পরিবর্তন হয়। এই জন্য আমরা বলি অন্য ক্যান্সারের চেয়ে ষড়যন্ত্রের ক্যান্সারের ভবিষ্যৎ খুব ভালো। কেন ভালো? কারণ খুব তাড়াতাড়ি লক্ষণ প্রকাশিত হয়, রোগীরা তাড়াতাড়ি চলে যেতে পারে ডাক্তারের কাছে এবং ডাক্তার খুব তাড়াতাড়ি একটা সুস্থ সমাধান দিতে পারে যদি সে আসে। কারণ অনেকেই তো আসলে অবহেলা করে, ভাবে যে এটা তো গলার স্বর পরিবর্তন। যদি সে চলে আসে, এবং এই চিকিৎসা আমাদের দেশে একদমই সারা দেশব্যাপী বিভাগীয় শহরে যে সমস্ত পুরাতন মেডিকেল কলেজ আছে, বড় বড় মেডিকেল কলেজ, ওই সমস্ত মেডিকেল কলেজে এই চিকিৎসা খুবই অ্যাভেলেবল, সচরাচর। এবং সাধারণত রোগ নির্ণয় ওইসব মেডিকেল কলেজ থেকে কিন্তু করা হয়। হয়তো রোগ নির্ণয় পরবর্তী অন্য কোনো চিকিৎসা লাগবে কিনা। অনেক সময় ক্যান্সার, ষড়যন্ত্রের ক্যান্সার অনেক সময় শুধুমাত্র কিন্তু অপারেশন করে হয়ে যাচ্ছে, তার পরবর্তী চিকিৎসাও লাগতেছে না। পরবর্তী মানে ক্যান্সার চিকিৎসা তো আমরা সবসময় জানি অনেক সময় সার্জারি, অনেক সময় শুধুমাত্র সার্জারি করি আমরা, অনেক সময় সার্জারি পরবর্তী আমরা কেমোথেরাপি, রেডিওথেরাপি দিই। এবং ষড়যন্ত্রে ক্যান্সারে আমরা বলি যদি স্টেজ 1 এবং 2 এর মধ্যে থাকে সাধারণত এক টাইপের চিকিৎসা করি, মানে বলি যে এক মডালিটির চিকিৎসা হয়, অপারেশন না হয় থেরাপি। এক্ষেত্রে অনেক সময় হয় কি আমরা শুধুমাত্র কিন্তু অপারেশন করে রোগটা নির্মূল করে দিতে পারি তাকে। এবং অপারেশন করলে হয় কি একদিনের জন্য সে হসপিটাল থাকতেছে, অথবা যদি থেরাপি দিতে হয় তাহলে তাকে অনেক দিনের জন্য চিকিৎসা দিতে হয়। এবং আরেকটা যেটা ব্যাপার, আমাদের দেশে আসলে কিন্তু এত রেডিওথেরাপি মেশিনও কিন্তু পাওয়া যাচ্ছে না। রেডিওথেরাপি মেশিনের সরকারি ক্রাইসিস। তাহলে আমার মতে যদি ষড়যন্ত্রের ক্যান্সার খুব তাড়াতাড়ি আমাদের কাছে আসে তাহলে আমরা অনেক ক্ষেত্রে শুধুমাত্র সার্জারি করে দিয়ে তাকে খুব স্বল্প সময়ের মধ্যে অপারেশনটা করে পরিপূর্ণ সে আরোগ্য লাভ করে সে তার কর্মে ফেরত যেতে পারে। আচ্ছা,
এখানে কি ধরনের অপারেশন করেন আসলে আপনারা, মানে আমরা ষড়যন্ত্রের আমরা ক্যান্সার? এটাকে আসলে একটা মানে খুবই বিশেষ নাম দেওয়া হয়, আমরা বলি মাইক্রো ল্যারেঞ্জিয়াল সার্জারি। মাইক্রো কেন বলি? মাইক্রো মানে খুব ছোট, মানে মাইক্রোস্কোপ, খুব ছোট ছোট। মাইক্রো ল্যারেঞ্জিয়াল সার্জারি মানে আমরা গলার ভিতরে মাইক্রোস্কোপ, একটা যন্ত্র আছে, মাইক্রোস্কোপ দিয়ে দেখে, আমি যে আগেই বলছিলাম স্বরনালীতে যেহেতু খুব ছোট জায়গা, যাতে নর্মাল টিস্যুগুলো পরিবর্তন না হয়, এই জন্য আমরা মাইক্রোস্কোপি দিয়ে মাইক্রো ল্যারেঞ্জিয়াল সার্জারি, মানে যতটুকু অসুখ হয়েছে ততটুকু আমরা সাধারণত রিমুভ করি। এবং এই অপারেশনটা সাধারণত আমরা কিন্তু অজ্ঞান করে করি, অজ্ঞান করে করি। এবং অনেক সময় এই অপারেশনের সময় আমরা লেজারও ব্যবহার করি, যাতে যাতে রক্তপাতটা কম হয়, যাতে সুন্দরভাবে পুরোপুরি অসুখটা কেটে সুন্দরভাবে নিয়ে আসা যায়। তো এখানে আমরা সাধারণত বলি মাইক্রো ল্যারেঞ্জিয়াল সার্জারি করা হয় সাধারণত, কিন্তু অজ্ঞান করে করা হয়। জি, এবং সেখানে আপনারা মানে কণ্ঠনালীটা পরিবর্তন করেন না, মানে শুধু জাস্ট ওখান থেকে টিউমারটা না, কণ্ঠনালীটা পুরোটা শুধু জাস্ট আমরা টিউমারটা কেটে নিয়ে আসি। এখন যদি মনে হয় যে না এটা হলো খারাপ অসুখ না, ক্যান্সার অসুখ না, সাধারণত শুধুমাত্র টিউমারটা নিয়ে আসতে হয়। আর যদি মনে হচ্ছে যা এটা না ক্যান্সার, ক্যান্সার হতে পারে, তাহলে আমরা অনেক সময় করি কি, যেটা টিউমারটা যতটুকু আছে তার চেয়ে একটু বেশি নিয়ে আমরা কাটি। কারণ আমরা বলি যে নিরাপদ দূরত্ব, ক্যান্সার সার্জারির ক্ষেত্রে নিরাপদ দূরত্ব মানে ক্যান্সারে যাতে কোষ কোনো অংশে কোনোভাবেই না থাকে, এই জন্য একটু বেশি নিয়ে আমরা কেটে ফেলি। কেটে ফেলার পর অবশ্যই বায়োপসি করতে হবে, বায়োপসি করে আমাকে নিশ্চিত করতে হবে এটা আসলে কোন ধরনের অসুখ, এবং আমি যে কেটেছি যদি ক্যান্সার হয় এটা সবগুলা পাশে মানে মার্জিন সবগুলা ক্যান্সার মুক্ত কিনা সেটাও আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা এই বিষয়ে আর কথা বলবো, আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে এসে আবার কথা বলবো। প্রিয় দর্শক, প্ল্যানেটারি হেলথ একাডেমি সুরক্ষা প্রতিদিনে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমি সুরক্ষা প্রতিদিনে। আমি ডক্টর হাসান শাহরিয়ার কল্লোল। আজকে আমরা কথা বলছি কণ্ঠনালী রোগ নিয়ে এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর আব্দুল করিম মিঠু। ডক্টর মিঠু, আপনার বিরতির আগে আমরা কথা বলছিলাম যে কণ্ঠনালীতে যদি ক্যান্সার হয় সেক্ষেত্রে কী কী ধরনের চিকিৎসা আছে। আপনি বলছিলেন যে এটাকে আপনারা কেটে নিয়ে আসেন এবং পরীক্ষা করে দেখার চেষ্টা করেন যে এর ভিতরে ক্যান্সার আছে কিনা। ধরেন ক্যান্সার পাওয়া গেল, সেক্ষেত্রে কি কখনো এরকম হয় যে কণ্ঠনালী পুরোটাই ফেলে দিতে হবে, এরকম সমস্যা কি তৈরি হয় কিনা? হ্যাঁ, ধন্যবাদ ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল। হ্যাঁ, অনেক সময় হয় কি ক্যান্সার যদি মানে স্টেজ, সাধারণত আমরা ক্যান্সারে ভাগ করি সব ক্যান্সারে 1, 2, 3, 4। সাধারণত 4 নাম্বার স্টেজে যদি ভোকাল কর্ডের ক্যান্সার নিয়ে আসে রোগীরা আমাদেরকে, এবং পুরোপুরি ষড়যন্ত্রটা যদি অকার্যকর হয়ে যায়, তখন আমরা সাধারণত অপারেশন করতে একটা বড় অপারেশন করতে হয়। ওই ক্ষেত্রে পুরো ষড়যন্ত্র কিন্তু তাকে স্যাক্রিফাইস করতে হয়, পুরো ষড়যন্ত্রটা আমাদেরকে ফেলে দিতে হয়, ফেলে দিতে হয়, এই ক্ষেত্রে ফেলে দিতে হয়। এই জন্য আমি আবারও গুরুত্ব দিব, খুব যদি দ্রুত যদি আপনি ডাক্তারের শরণাপন্ন হন গলার স্বর পরিবর্তনের জন্য, ওই পর্যায়ে যেন না যায়, ওই পর্যায়ে যাতে না যায়, ওই পর্যায়ে যাতে না যায়। কারণ হলো মানুষের কথাটা কিন্তু অনেক বড় একটা বিষয়। কথা না বলতে পারলে তো আসলে সেই কোনো কিছুই কারোর সাথে সে ভাব আদান প্রদান করতে পারবে না, তার যোগাযোগ স্থাপন করাই, হ্যাঁ, যোগাযোগ স্থাপন করতে পারবে না। এই জন্য আমি বলবো খুব যত দ্রুত সম্ভব অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। এখন যদি একদমই শেষ স্টেজে চলে আসে, তাহলে ওই ক্ষেত্রে আসলে গলার স্বর পুরোটা ষড়যন্ত্র পুরোটা না কেটে আসলে করা যায় না। আমরা যেটাকে অনেক সময় মেডিকেল ভাষায় টোটাল ল্যারিঙ্গেক্টমি বলি আর কি, অর্থাৎ পুরো শ্বাসনালীর উপরিভাগ, পুরো ভয়েস বক্সটা আমরা ওই ক্ষেত্রে ফেলে দিই। এবং বেশ কিছু রোগী আছে বাংলাদেশের প্রেক্ষাপটে এই শেষ অবস্থায় কিন্তু রোগীরা আসে, তখন ওই ক্ষেত্রে কিন্তু আমরা পুরো ভয়েস বক্সটা আমাদের কিন্তু ফেলে দিতে হয়। এবং সবচেয়ে তখন যেটা সমস্যা হয়, অনেক সময় রোগীরা রাজি হয় না। অনেক রোগী তখন আমাদেরকে বলে বসে, না আমি আমার গলা স্বর কোনোভাবেই উৎসর্গ করব না, দরকার হলে আমি মারা যাব, কিন্তু আমি কথা বলেই মারা যাব। ওই ক্ষেত্রে আসলে রোগীকে খুব ভালোভাবে কাউন্সেলিং করতে হবে। আমরা যখন ক্যান্সার চিকিৎসা যেরকম আমরা একটা গ্রুপের মাধ্যমে আমরা করি, সার্জন থাকে যেখানে ক্যান্সার বিশেষজ্ঞ থাকে, যেখানে প্যাথোলজিস্ট থাকে বা রেডিওলজিস্ট থাকে, গ্রুপের মাধ্যমে আমরা সাধারণত করি। এক্ষেত্রে স্পিচ থেরাপিস্ট বা সবাইকে নিয়ে আমরা বসে রুগীকে আমরা কাউন্সেলিং করার চেষ্টা করি, না আপনার এই চিকিৎসা দরকার, আপনাকে এই চিকিৎসাই করতে হবে। তখন অনেক সময় কিছু রুগী রাজি হয়, অনেক সময় কিছু রুগী রাজি হতে চায় না। তো আমরা রুগীদেরকে যদি বোঝাতে পারি যে না, আপনি যদি অসুখের জন্য
গলার স্বরটা বা ভয়েস বক্সটা যদি আপনি উৎসর্গ বা স্যাক্রিফাইসও করেন, আপনার এটা একটা ভালো পদ্ধতি আছে এখন আধুনিক দুনিয়ায়। আপনার ক্যান্সারও মুক্ত হবেন, আবার আপনি ষড়যন্ত্র ছাড়া কিন্তু আপনি কথাও বলবেন অনেকটা সাধারণ মানুষের কাছাকাছি। তখন কিন্তু অনেক রুগীর তার মানে আত্মীয় আসলে ভয়েস বক্স ফেলে দেওয়ার পরেও কথা বলা কথা বলতে পারে। যেমন আমাদেরই অনেক রুগী আছে, সেই আগে ধরেন সে একটা কাজ করত, সে কোনো দোকান চালাইতো, আমার কয়েকটা রুগী আছে, সে দোকান চালাইতো, আগে ব্যবসা বাণিজ্য করতো, ইভেন সে অটো চালাইতো। অপারেশনের পরে সে এখন দোকান চালাইতেছে, সে কথা বলতেছে স্বাভাবিক মানুষের। তো এটা কত বড় একটা ব্যাপার, ক্যান্সার মুক্ত হয়েছে, সেই ষড়যন্ত্রের মাধ্যমে, কৃত্রিম ষড়যন্ত্রের মাধ্যমে কথাও বলতেছে, আবার সে কিন্তু স্বাভাবিক জীবন যাপনেও চলে আসে। তার মানে আপনারা তখন ওটা ফেলে দেওয়ার পর একটা কৃত্রিম ষড়যন্ত্র বসিয়ে দিই। হ্যাঁ, এখন আমি আসি, যদি আপনি আমাকে বলেন যে পুরো ষড়যন্ত্রটা ফেলার পরে আমরা ওই রুগীকে কিভাবে আমরা পুনর্বাসন করব, রিহ্যাবিলিটেশন করব, কিভাবে তাকে ষড়যন্ত্র বা কিভাবে আমরা কথা বলবো, মানে কথা বলা শেখাবো, সাধারণত 3 উপায়ে কথা বলা শেখানো। একটাকে আমরা বলি ইসোফেজিয়াল ভয়েস, বা অন্য নালীর উপরিভাগে একটু বিশেষ কায়দা, বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে সে কিন্তু কথা বলতে পারে। এটা হলো কাদের ক্ষেত্রে প্রযোজ্য, এটা দীর্ঘদিন একটু প্রশিক্ষণ নিতে হয় স্পিচ থেরাপিস্টদের কাছে, এবং এটা অনেকে আবার এটা নিতে পারে না, এই ট্রেনিংটাও ঠিক মতো নিতে পারে না, এবং যাদের বুদ্ধি শুদ্ধি ভালো, আমরা বলি আইকিউ লেভেল ভালো, তারা কিন্তু এটা খুব সহজে অ্যাডপ্ট করতে পারে। এবং এটা করতে পারলে একটা সুবিধা এটা হলো, ওই প্রশিক্ষণ নিয়ে সে কিন্তু কথা বলতে পারবে। এটার জন্য আসলে এক্সট্রা কোনো টাকা পয়সা বা কোনো যন্ত্রপাতি ভয়েস বক্সও লাগাতে হয়, ভয়েস বক্সও লাগে না। আর 2 নম্বর আরেকটা ব্যাপার আমরা বলি ইলেকট্রোল্যারিংস, মানে গলার পাশে অনেকটা টর্চের মতো একটা জিনিস দেখা যায় বিভিন্ন জায়গায়, যে ধরে এবার সে কথা বলতেছে, এখানে রাখতেছে, তখন একটা গলার একটা স্বর আসে, তার গলা থেকে একটা কথা আসে। কিন্তু এটাতে একটা অসুবিধা হলো, একটা যন্ত্র সবসময় ধরে রাখতে হয় গলার পাশে, আর যে স্বরটা আসে ওটা অনেকটা রোবোটিক ভয়েস, মানে মেশিন যেভাবে কথা বলে অনেক সময় ওই রকম করে কথাটা আসে। এই জন্য অনেক রুগীরা এইটা আসলে খুব একটা পছন্দ করে না। তা এখন সবচেয়ে যেটা হলো আশার আলো আধুনিক দুনিয়াতে, যেটা হলো বলি আমরা ভয়েস বক্স বা কৃত্রিম ষড়যন্ত্র বা ট্রাকিও ইসোফেজিয়াল ভয়েস প্রস্থেসিস বলি আমরা, যেটা মানে ছোট্ট একটা ডিভাইসের মতো, আমরা হাটে যেমন বসাই, বিভিন্ন জায়গায় যেরকম বসাই, ছোট্ট একটা ডিভাইস আমরা অপারেশনের সময় অনেক সময় অপারেশনের পরে আমরা বসাই দিই, গলার মধ্যে বসাই দিই, এবং ওই যন্ত্র দিয়ে সেই কথা বলতে পারে। এবং এটার জন্য খুব আলাদা আসলে খুব প্রশিক্ষণও দিতে হয় না। এটা অপারেশনের সময় আমরা যখন বসাই দিই, তার ঠিক অপারেশনের 12-13 দিন পরে যখন পুরোপুরি গাটা শুকিয়ে যায়, সেই আমরা যখন মুখে খাবার শুরু করি, তখন থেকে সেই যন্ত্র দিয়ে সাধারণত কথা বলতে পারে। তবে এটার বেশি হলো ভালো দিক, খারাপ দিক নাই। ভালো দিক কি? ভালো দিক, একটা লোক তার ক্যান্সার মুক্ত হলো, সেই এই যন্ত্রটা দিয়ে কথা বলতেছে, এবং গলার স্বরটা অনেকটা স্বাভাবিক স্বরের কাছাকাছি। আপনি অনুষ্ঠানের আগে আমাকে একটু শোনাচ্ছিলেন, আমরা দর্শকদের জন্য যদি একটু শোনাই যে কিরকম জিনিসটা হয়। এই যে যেমন আমার একটা রুগী আছে, এই রুগী আমরা পুরো ষড়যন্ত্র আমরা কেটে ফেলে দিয়েছিলাম। আমরা টিউমার বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি যে এই রুগীর ষড়যন্ত্র রাখা যাবে না, মানে আমাদেরকে টোটাল ল্যারিঞ্জেক্টমি করতে হবে। তখন আমার মনে চলে এসেছে, একটু আমরা ছবিটা দেখে। তখন আমরা কৃত্রিম, আমার কণ্ঠনালীতে ক্যান্সার হয়, অনেকগুলো ডাক্তার বসে এখানে বসে ভোট বসে, ভোটের মধ্যে সিদ্ধান্ত হয় আমার অপারেশন হইতে হবে। তখন আমি অপারেশন হই 2022 সালে। 2022 সালে অপারেশন করে আমার এখানে একটা কৃত্রিম যন্ত্র বসিয়ে দেওয়া হয়। ওই কৃত্রিম যন্ত্রের দ্বারাই আমি এখন কথা বলতেছি, এবং ওই অপারেশনের পরে থেরাপি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, এইগুলা সম্পূর্ণ আমার দেওয়া হয়। দেওয়া হওয়ার পরে আমি এখন আল্লাহর রহমতে 2022 সালের থেকে এই পর্যন্ত আল্লাহ আমাকে ভালো রাখছে। আমি দেশবাসীর কাছে আমি দোয়া চাই আমার। দারুণ, মানে বোঝাই যাচ্ছে না, মানে তার যে পুরো ভয়েস বক্সটা চলে গেছে, মনে হচ্ছে একটু ঠান্ডা লেগেছে বা এরকম, কিন্তু তার যে এত বড় একটা অপারেশন হচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, এবং প্রায় 3 বছর হয়ে গেল। 2022 সালের আমরা নভেম্বরের শেষ দিনে আমরা অপারেশনটা করেছি এই রুগীর।
আমরা পুরো ষড়যন্ত্রটা ফেলে দিয়ে তখন আমরা কৃত্রিম ষড়যন্ত্র বসিয়ে দিয়েছি। তো আমি যেটা বললাম এটা একটু দামটা একটু 80 থেকে এখন 84,000 টাকার মতো লাগে, ডলারের দাম বাড়াতে একটু দামটা বেড়ে গেছে, এটা একটা ব্যাপার। আর এছাড়া এটার কোনো নেগেটিভ কিছু নাই। কিন্তু এর চেয়ে বেশি দামি যন্ত্র তো মানুষ বসাচ্ছে, একটা রিং এর দামও তো 1 লাখ 1.5 লাখ টাকা। হ্যাঁ, অনেক অনেক দাম। এবং আমার কাছে মনে হচ্ছে আমরাও চেষ্টা করতেছি এটা সরকারি পর্যায়ে, এটা সরকারি পর্যায়ে সরকারিভাবে এটা রোগীদেরকে দেওয়া যায়, বিনামূল্যে দেওয়া যায় কিনা। যেমন আমাদের এই নাক কান গলার অনেক রোগী, যেমন ককলিয়ার অন্তঃকর্ণ বসানো হয় প্রায় 12 লাখ টাকার ডিভাইস দিয়ে, সেখানে তো এই যন্ত্রটা কিন্তু অনেক কম এবং সে কিন্তু ক্যান্সার মুক্ত। এখন সে তার স্বাভাবিক জীবনযাপন করতেছে, সে তার ব্যবসা বাণিজ্য করতেছে, সে তার দোকানপাট করতেছে, সে দৈনন্দিন কাজ করতেছে। আমরা একদম শেষের দিকে, আমরা শেষে জানতে চাই যে সেটা হচ্ছে কণ্ঠনালীর যত্নে আসলে কি করা উচিত। কণ্ঠনালীর যত্নে হলো খুব উচ্চ স্বরে কথা বলা যাবে না, স্বাভাবিক স্বরে আমাদেরকে কথা বলতে হবে। আর একটা হলো আমাদেরকে, আমরা বলি ভোকাল হাইজিন বা গলার কিছু নিয়ম কানুন আমাদেরকে মেনে চলতে হবে। পরিচ্ছন্নতা মেনে চলতে হবে। তার মানে ধূমপান বা অ্যালকোহল এগুলো নেওয়া যাবে না, ধূমপান করা যাবে না। ধূমপানের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই স্বরনালী, কারণ এই স্বরনালী দিয়ে কিন্তু ধোঁয়াটা আমাদের ফুসফুসে ঢুকতেছে। তাহলে কোনোভাবেই ধূমপান করা যাবে না, উচ্চ স্বরে কোনোভাবে কথা বলা যাবে না। আরেকটা হলো আমাদেরকে যে আমরা যে বলেছি পেটের খাবার অনেক সময় উপরে চলে আসে রাতের বেলায়, এই জন্য আমাদেরকে খাওয়া দাওয়ার সময়, বিশেষ করে রাতের খাওয়ার সময় খাদ্যাভ্যাসটা পরিবর্তন রাতের বেলা এই কয়েকটা জিনিস মানলে আমার কাছে মনে হচ্ছে আমরা একটা সুস্থ স্বরনালী আমরা আশা করতে পারি। সুস্থ স্বরনালী থাকবে, আমাদের জীবনও সহজ হবে। জি, ডক্টর আব্দুল করিম মিঠু, অনেক ধন্যবাদ। আজকে আমরা আসলে কণ্ঠনালীর বিষয়ে অনেকগুলো রোগের বিষয়টা যেমন জানলাম, একসঙ্গে কণ্ঠনালী কীভাবে যত্ন নিতে হয় সেটাও জানলাম। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে, প্ল্যানেটারি হেলথ একাডেমিকে ধন্যবাদ এবং চ্যানেল 24-কে ধন্যবাদ। জি, এবং দর্শক মণ্ডলীকে ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে কণ্ঠনালীর রোগ কি রোগ হয়ে থাকে এবং সেটার চিকিৎসা কি আছে, এবং কণ্ঠনালীর যদি ক্যান্সার হয় সেটারও কিন্তু ভালো চিকিৎসা আমাদের দেশে আছে। এমনকি কণ্ঠনালী যদি পরিবর্তনও করতে হয় বা পুরোটা ফেলেও দিতে হয়, সেক্ষেত্রেও কিন্তু কৃত্রিম যে ভয়েস বা স্বরযন্ত্র সেটা কিন্তু বসানো সম্ভব। তবে আমরা চাই যে আপনারা দ্রুত আসলে চিকিৎসকের কাছে যান, যেন ওই পর্যায়ে যেতে না হয় যে আপনার কণ্ঠনালী পরিবর্তন করতে হবে। সুতরাং আপনারা গলার স্বর পরিবর্তন হলেই দ্রুত একজন নাক কান গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হন, যাতে তারা সহজেই রোগটা নির্ণয় করতে পারে এবং চিকিৎসা দিতে পারে। সবাই ভালো থাকবেন, এই কামনা শেষ করছি।